আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মনোরঞ্জন আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে যে এখন নোটিশ দিয়েছিলাম, আজকে মানে স্ট্যাটাস যেটা দিয়েছিলাম, আজকে সেই অনুযায়ী কথা বলবো। আন্তর্জাতিক খেলার মাঠ হচ্ছে বাংলাদেশ, সেখানে প্লেয়ার অনেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে মুখোমুখি, তার পাশে আছে চায়না এবং রাশিয়া। আগে দেখা যাক যে পৃথিবীতে কতগুলো আপনার সংগঠন রয়েছে, পৃথিবীর সংগঠন যেগুলো, সেই সংগঠনগুলো আগে দেখা যাক, তারপরে বিচার করব কে কে কোন কোন দেশ কার কার পক্ষে রয়েছে। কারণ এগুলোর উপর নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপার। এটা আগেই বলে দিচ্ছে, এখানে একটা ভোট পাচ্ছে। একটা হচ্ছে G7 দিয়ে শুরু করি, গ্রেটার 7 বা গ্রুপ অফ 7। যে গ্রুপ অফ 7-এ কিছুদিন আগে মোদি গিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে সাইডলাইন বৈঠক হয়েছে। সেখানে কে কে আছে? গ্রুপ অফ 7 বিশ্বের শীর্ষ 7টি উন্নত অর্থনীতির দেশের জোট। মোট 7টি দেশ রয়েছে, যেগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাষ্ট্র মানে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন G7 এর সমস্ত বৈঠকে অংশগ্রহণ করে থাকে। মালদার পার্টিদের সংগঠন। এবার আসুন G20। নামটা G20, আসলে কিন্তু আছে 19টা দেশ। কারা কারা রয়েছে? আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, টার্কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এছাড়া আরো দুটো দেশ রয়েছে যারা এখানে অন্তর্ভুক্ত নেই, তারা হচ্ছে বাইরে থেকে তারা আসে। তারা হচ্ছে, এক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। টোটাল 19 আর 2 21, কিন্তু নামটা G20 হয়ে গেছে। এই যে গোল গোল দাগ দেওয়া রয়েছে, এই যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো না। ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ভালো নয়। ব্রাজিল হচ্ছে আপনার ব্রিক্সের মধ্যে। কানাডার সঙ্গে তো সম্পর্ক আগেই আপনারা জানেন, কানাডা দখল করে নেবো বলেছিল প্রেসিডেন্ট। চায়নার সঙ্গে তো আদায় কাজ করার সম্পর্ক, ফ্রান্সের সঙ্গেও তাই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছিলেন যে ওর বউ তো ওকে পেটায়। আচ্ছা, জার্মানির সঙ্গেও আদায় কাজ করার সম্পর্ক। ভারতের কথা তো ছেড়েই দিন, আপনারা সবাই জানেন। আমি গোল গোল দাগগুলো দেওয়া বলছি। ইটালি নিরপেক্ষ। এই ইটালি কিন্তু আপনার জর্জিয়া মেলোনি, গোল দাগটা দেওয়া হয়নি। ইটালি কিন্তু ভারতের পক্ষে, জর্জিয়া মেলোনি। জাপান ভারতের পক্ষে। মেক্সিকো, তার সঙ্গে গন্ডগোল। জাপানের সঙ্গে গন্ডগোল কেন? জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে উনি মনে করে দিয়েছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আমরা প্রথমে অ্যাটম বোমাটা ফেলেছিলাম, এটা মনে রেখে দেবেন, সুতরাং ঠিকঠাক থাকুন, ধমকি দিয়েছিলেন। মেক্সিকোর সঙ্গে গন্ডগোল নিয়ে গিয়ে মেক্সিকোর সঙ্গে ওই আপনার বর্ডার ইস্যু এবং ড্রাগ, এই নিয়ে একটা ঝামেলা। রাশিয়া তো বরাবরই বাইরে। সৌদি আরবিয়া মার খেতে খেতে সৌদি আরবিয়া এখন বিপক্ষে চলে গিয়েছে। এখন $2 ইশারার দিকে যাচ্ছে তারা, মানে পেট্রোল ডলার তারা রাখবে না। কালকে বলেছিলাম না,
ওআইসি বলেছে পেট্রো ডলার রাখবে না। সাউথ আফ্রিকা ব্রিক্সের মধ্যে, সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে। সাউথ কোরিয়া আমেরিকার পক্ষে এই কারণে, কারণ উল্টো দিকে রয়েছে নর্থ কোরিয়া। কিম জং উন একটা পাগল, তিনি রয়েছেন যখন তখন মানে পরমাণু বোমা মারে বলে, তার জন্য সাউথ কোরিয়া আমেরিকার হয়ে রয়েছে। ইউনাইটেড কিংডম, স্টারমারের সঙ্গে সম্পর্ক ভালো নয়। যখন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল যখন এই ইউরোপিয়ান ইউনিয়নকে ডেকে পাঠালেন, হোয়াইট হাউসে সবাই মিলে গেলেন, সেখানে চূড়ান্ত অপমানিত হলো সবাই। আমরা সেই ছবির কথা মনে আছে। সুতরাং ইউনাইটেড কিংডম একদিন তো ব্রেক্সিট করে বেরিয়ে এসছে, তারপর ইউনাইটেড কিংডম আর ওর মধ্যে মানে আমেরিকার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক ভালো রাখে না। আর রইল ইউনাইটেড স্টেটস। এই হচ্ছে আপনার দেশগুলো। এর বাইরে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান যে ইউনিয়ন। এবং মোদিজি কি করেছে, মোদিজি সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলোতে, ল্যাটিন আমেরিকা আফ্রিকান কান্ট্রিগুলোতে ঘুরছেন। আপনাদের মনে আছে পাপুয়া গিনিতে উনি গেছিলেন, পাপুয়া গিনির প্রেসিডেন্ট ওরা পা ছুঁয়ে প্রণাম করেছিলেন এবং সাদর অভ্যর্থনা করেছিলেন। সম্প্রতি 29-30 দুদিন তিনি সেশেলস ঘুরে এলেন। এই সেশেলস হলো পূর্ব আফ্রিকার মূল ভূখণ্ডের পূর্বে মাদাগাস্কার উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগর অবস্থিত একটি ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি প্রায় 115টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এর রাজধানী হচ্ছে বৃহত্তম শহর ভিক্টোরিয়া, যা দেশের প্রধান দ্বীপ মাহেতে অবস্থিত। সেশেলসের ভৌগোলিক অবস্থান সম্পর্কে নিচে দেওয়া হলো। সেশেলস নিরক্ষরেখার সামান্য দক্ষিণে 4 ডিগ্রি থেকে 11 ডিগ্রি দক্ষিণে, 4 ডিগ্রি থেকে 11 ডিগ্রি দক্ষিণে, আর দক্ষিণ অক্ষাংশ হচ্ছে 46 ডিগ্রি থেকে 56 ডিগ্রির মধ্যখানে। এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার সেশেলস ঘুরে এলেন। তার মানে আফ্রিকান ইউনিয়ন, পাপুয়া গিনি, সেশেলস, যারা হচ্ছে আফ্রিকার যত আপনার শক্তিধর রাষ্ট্র, যদিও দুর্বল, তাদের মধ্যেও তো কারো কারো শক্তি একটু বেশি, এবং তাদের কেউ দেখে না। এতদিন কারো কেউ দেখতো না। ভারত কিন্তু প্রথম বলেছিল যে আমরা গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবো, যাদের কথা কেউ বলে না। ফলে সবাই এখন মোদির দিকে ঝুঁকেছে। এখন এদিকে রইল তাহলে ব্রিক্স আর হচ্ছে RIC। ওদিকে 3টে হয়ে গেল, G7 হয়ে গেল, G20 হয়ে গেল, আর এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলে দিলাম। এদিকে রইল আপনার ব্রিক্স আর সাউথ RIC। তাহলে আপনি বলুন, এইখানে ইটালি, আপনার অস্ট্রেলিয়া ব্রিক্সের মধ্যে যা রয়েছে, ইটালি চলে আসবে, ফ্রান্স চলে আসবে, কারণ এদের কারোর সঙ্গে সম্পর্ক ভালো নয়। জার্মানি চলে আসবে, কারণ জার্মানি অলরেডি সমস্ত টেকনোলজি এগুলো ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। এই যে টোটাল যে গেমটা হচ্ছে না, এই টোটাল গেমটা মোদিজি ঘুরে 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 একটা জিনিস তৈরি করছেন, সেটা হচ্ছে একটা মানে কি বলবো এটাকে আপনাকে মানে সঠিক বাংলায় যদি ব্যাখ্যা করতে হয়, বলা যায় একটা সংযুক্ত একটা শক্তি, যেখানে ভারতবর্ষের সিদ্ধান্তের পাশে সবাই দাঁড়াবে। এই যে বাংলাদেশ প্রসঙ্গে সবাই জানে যে আমেরিকা প্রথমে অস্থির করে সুস্থির রাষ্ট্রকে। আপনি সারা পৃথিবী দেখুন, যেখানে যেখানে গন্ডগোল হয়েছে, এই ইরাক থেকে সিরিয়া পর্যন্ত সর্বত্র লাস্ট আফগানিস্তান, লাস্টে ভিয়েতনাম যুদ্ধে হেরে ফিরে এলো। আফগানিস্তানের শেষটাও তাই, যুদ্ধে হেরে ফিরে এলো। বিলিয়ন
মিলিয়ন্স অফ রুপিস খরচা দ্বারা করে। কিন্তু এখন যা অবস্থা, আমেরিকাকে আর কেউ বিশ্বাস করে না। আমেরিকার সৎ উদ্দেশ্য থাকলেও কেউ কিন্তু বিশ্বাস করবে না। এবার আসি শেখ হাসিনার প্রসঙ্গে। ভারত কি করছে? ভারত করছে এই সমস্ত রাষ্ট্রগুলোকে এক করছে, দিয়ে এবার ইউনাইটেড নেশনস চিঠি পাঠাবে যে বৈধ প্রধানমন্ত্রী তাকে করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে, এবং সেখানে ক্ষমতা দখল করে রয়েছে কিছু মৌলবাদী সংগঠন। বড় বড় দেশগুলো আছে, ক্ষমতাবান দেশগুলো আছে, যেখানে জার্মানি, ইটালি, ফ্রান্সের মতো দেশ আছে, ভারত, রাশিয়ার মতো দেশ আছে, যারা যারা রয়েছে তারা সবাই কিন্তু ভারতের পক্ষেই দাঁড়াবে এবং বাংলাদেশে শেখ হাসিনার পক্ষেই দাঁড়াবেন। এবার যখন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল থেকে যখন অর্ডার বেরিয়ে আসবে, তখন ভারতের পক্ষে কাজটা সহজ হয়ে যাবে, বিশ্বের পক্ষে কাজটা সহজ হয়ে যাবে। বিশ্বের একটা এমন চাপ সৃষ্টি হবে যে চাপের কাছে বাংলাদেশকে পালাতে বাধ্য হবে। আমি বলেছিলাম অনেকদিন আগে, তারেক রহমান প্লেন ধরে সিধে লন্ডন পালাবেন। দেশের মধ্যে যা পরিস্থিতি হচ্ছে, তারেক রহমান শিগগির প্লেন ধরে দেখবেন কোন দিন ভোরবেলা লন্ডন পাড়ি দিয়েছেন, সেখান থেকে তিনি ওই আপনার রেজিস্ট্রেশন পেপার পাঠিয়ে দেবেন যে আমি আর এই দেশের প্রধানমন্ত্রী নেই, দেখে নেবেন। কারণ আওয়ামী লীগকে ঠেকানো, আমি ভেতরের খবর জোগাড় করেছি, যদি শেখ হাসিনা যেদিন বলবেন আমি ফিরছি, সেদিন মোটামুটি আমরা পুরো ঢাকা শহর দখল করতে, ততক্ষণে গ্রাম গঞ্জ থেকে সমস্ত চিড়ে মুড়ি নিয়ে সব হাঁটা দেবে ঢাকার দিকে। যদি প্লেনে যান, আমি যা শুনেছি, যদি প্লেনে যান, তাহলে ওখান থেকে ওনার বাড়ি গিয়ে পৌঁছাতে লাগবে অন্তত 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। আর যদি বাইরে যান তাহলে অন্তত 3 দিন লাগবে। তার আগেই দেখবেন ওই সেনাবাহিনী ব্যারাকে ঢুকে গেছে, পুলিশ তো মাঠে নামবেই না। তারপর পরিস্থিতি কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন, তা আমি আর ভেঙে বলবো না। মানে এখানে অনেক রকম শস্য বিধিনিষেধ আছে, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা ভেবে দেখুন যে কি হতে পারে না হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমানের যে সংসদ, এই সংসদ রীতিমতো আত্মপরিচয় সংকটে ভুগছে। আবার বলছি, বর্তমান যে সংসদ, এই সংসদ আত্মপরিচয়ের সংকটে ভুগছে। আত্মপরিচয়টা কি? মানে এই যে একটা সংসদ, যেটি ইংরেজিতে বলা হয় ভাইব্র্যান্ট, সেই ভাইব্র্যান্ট সংসদটি সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সবাই বিশ্বাস করবে যে এটি সকল ক্ষমতার উৎস বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের শাসন ব্যবস্থায় এবং দেশ পরিচালনায়। এর উপরে কোনো সার্বভৌম শক্তি নেই। তো এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী, সরকারি দল, বিরোধী দল, ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন, এটার মধ্যেই যে অবিরত সৌন্দর্যগুলো রয়েছে, বা পশ্চিমা দুনিয়াতে যেভাবে এই পার্লামেন্টগুলো চলে, ঠিক সেইভাবে যদি চলে, তখন সেটিকে মনে হয় যে এটা একটা সত্যিকার পার্লামেন্ট বা ভাইব্র্যান্ট সংসদ। আমাদের দেশে 1991 সনে, 1996 সনে, 2001 সনে, তারপর 2009 সনে
খুব অল্প সময়ের জন্য হলেও আমরা এরকম একটা ভাইব্র্যান্ট সংসদ পেয়েছিলাম। এমনকি সে যে 1973 সনে খুব অল্প ছিল, কিন্তু একটা ভাইব্র্যান্ট সংসদ ছিল না। 79 পার্লামেন্ট যেটা আছে, 79 জিয়া রহমান সাহেবের যে পার্লামেন্ট, ওটাও প্রচন্ড ভাইব্র্যান্ট ছিল। তাহলে এটা চলছে 13তম পার্লামেন্ট। তা 13তম পার্লামেন্টের মধ্যে প্রথম পার্লামেন্ট ধরেন যেটা বঙ্গবন্ধু পার্লামেন্ট, দ্বিতীয় পার্লামেন্ট যেটা সাজিদুর রহমান যে পার্লামেন্টের সরকার দলীয় নেতা ছিলেন, সেটা দ্বিতীয় পার্লামেন্ট। তৃতীয় যে পার্লামেন্ট সেটা হলো 91, চতুর্থ 96, 5 নম্বর হলো 2001, আর 6 নম্বর হলো 2008 বা 9 পার্লামেন্ট। এই 6টা পার্লামেন্টকে আপনি বাংলাদেশের ইতিহাসে ভাইব্র্যান্ট বলতে পারবেন। এখন এই পার্লামেন্টগুলো সবসময় কিন্তু কার্যকর হয়নি বা মাঝপথে থেমে গেছে, কিন্তু তারপর যতক্ষণ চলেছে মনে হয়েছে দেশের সমস্ত মানুষের আশা, ভরসা, প্রেম, ভালোবাসা, আগ্রহের কেন্দ্রস্থল ছিল এই 6টি সংসদ। তাহলে বাকি যে সংসদগুলো রয়েছে, অর্থাৎ আপনি যদি 13তম সংসদ ধরেন, তাহলে এটা সহ 6 হলো 7টি সংসদ। তো সেই 7টি সংসদের মধ্যে আপনি ধরেন 88 পার্লামেন্ট, 86 পার্লামেন্ট, এই দুটো। তারপর 88, 86 পার্লামেন্টের পরে আপনি ধরুন 14, তারপরে 18, 24 পার্লামেন্ট। আর এই যে এখন যে পার্লামেন্ট চলছে, এটা হলো 6টা। আর একটা পার্লামেন্ট যেটা চলছিল, সেইটা কোন সনে চলছিল আমার এই মুহূর্তে ক্যালকুলেশন আসছে, অর্থাৎ মোট 7টা। অর্থাৎ এটা যদি ত্রয়োদশ সংসদ হয়, এরকম 7টি পার্লামেন্ট, যারা মানে সবসময়টাতে যেটা চলেছে এটা হলো একটা কর্তৃত্ববাদী সরকারি দল, তার একটা অনুগত বিরোধী দল, তারপরে সংসদের ভেতরে বাইরে এক ঝাঁক গোপাল ভাঁড়, সংসদের ভেতরে বাইরে অসংখ্য মহারাজ কৃষ্ণচন্দ্র, হবুচন্দ্র, গোবচন্দ্র মন্ত্রী, হবুচন্দ্র রাজা, এরকম নানা রকম যাকে বলা হয় কীর্তি এবং কাণ্ড আমাদের বাংলাদেশ দেখেছে। তো এর মধ্যে কি হলো যে প্রতিটি সংসদই এরকম একটা আত্মপরিচয় গড়ে উঠেছিল যে এটা একটা ভাইব্র্যান্ট সংসদ, আর এটা একটা বিরোধী দলীয় মানে গৃহপালিত বিরোধী দলীয় সংসদ, এটা বিনা ভোটের সংসদ, এটা রাতের ভোটের সংসদ, এটা আমি এবং দামিদের সংসদ, এরকম নানা রকম নাম হয়েছে। তো সেই দিক থেকে এই যে বর্তমান যে সংসদ যেটি রয়েছে, এটির একটা নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি। কেউ কেউ এটিকে বলছে সমঝোতা সংসদ, কেউ বলছে আমি এবং মামুদের সংসদ, কেউ এটি বিএনপি জামাতের সংসদ, কেউ এনসিপির সংসদ, কেউ এটিকে ম্যাটিকুলার ডিজাইনের সংসদ, মানে অসংখ্য নাম। মানে যখন একটা নবজাতক শিশু হয় আমাদের দেশে, তখন কেউ তাকে ডাকে ফটিক, মাইনকা, কচু, ঘেছু, তারপর শেষে কানা, পচা, আমাদের দেশের এই লোকগুলো হয়। বা অভিজাত পরিবারগুলোতে সেই রাজা বাদশার মতো অনেকগুলো নাম থাকে, হীরা, মানিক, মুক্তা, জহরত ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আমি যে বললাম যে এই 4 মাসে দেখুন অন্যান্য পার্লামেন্টগুলোর যে একটা পরিচয়, একটা সিঙ্গেল পরিচয় প্রথম দিন থেকে ফুটে উঠেছিল, কিন্তু এই 4 মাসে এই পার্লামেন্টের অনেকগুলো সংকর পরিচয়, জটিল যৌগিক রসায়ন চলছে। এর ফলে যেটা হলো যে সরকারি কোনো কাজকর্মে কোনো গতি তৈরি হচ্ছে না। এক পক্ষ হয়তো বলছে যে না, এবার আসলে জামাত এবং বিএনপি তারা আসলে সত্যিকার অর্থে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে,
জামাতের নেতৃত্বে যে সকল বিরোধী দল আছে তারা সত্যিকার অর্থে বিরোধী দল, আর সরকার এখানে অনেকটা মাইন্ডকেট চিপায় পড়ে গেছে। তাকে জামাতের মতো একটা দুর্বল দলকে শক্তিশালী দল হিসেবে স্বীকার করতে হচ্ছে। এর ফলে রাজনীতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এটা এমন হয় যেমন 80 বছরের একটা বুড়ো মানুষ তার সঙ্গে 17 বছরের একটা তরুণীর বিয়ে হলে দেখবেন যে তরুণী অল্প কয়েকদিনের মধ্যে বুড়ি হয়ে যাচ্ছে, আর বুড়ার যৌবন বৃদ্ধি পাচ্ছে। রাজনীতিতে এখানে উল্টো। এখানে বিএনপির সঙ্গে, এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে যতই তর্ক বিতর্ক হবে, বিএনপির যে গ্রেড এটা নামতে থাকবে। এখন সালাউদ্দিন সাহেবের মতো মানুষ, তারেক রহমান সাহেবের মতো মানুষ, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ যদি হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিতর্কে জড়িত হয়, নাহিদের সঙ্গে বিতর্কে জড়িত হয়, জামাতের যে কোনো একজন লোকের সাথে বিতর্কে জড়িত হয়, এক্ষেত্রে যারা বিতর্ক তৈরি করলো তাদের মর্যাদা বাড়বে, আর সরকারের পক্ষে যারা এটার নিকে ডিফেন্ড করবে তাদের মর্যাদা কমতে থাকবে। এই কারণটা হলো যে রাজনীতির যে শূন্যতাটা এই মুহূর্তে রয়েছে, সেই শূন্যতাটা কোনো অবস্থাতেই বর্তমান বিরোধী দল দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। বরং ডে বাই ডে মানে জামাতের যে প্রবৃদ্ধি ছিল, সেই প্রবৃদ্ধি বিএনপি সরকার আমলে গত 4 মাস ধরে এটি নিম্নগামী। সব ক্ষেত্রে মানুষ এখন জামাতকে ছেড়ে যাচ্ছে। জামাতের যে গুণগান ছিল, জামাতের যে ইতিবাচক দিক ছিল, সেটি বন্ধ হয়ে গেছে। এনসিপি সহ অন্যান্য যে সকল রাজনীতি বা সংগঠন জামাতের সাথে সম্পৃক্ত, তারা রীতিমতো অস্তিত্ব সংকটে পড়ে গেছে। আর অন্যদিকে বিএনপির সাথে যে সকল ছোট ছোট রাজনৈতিক দল যুক্ত হয়েছে, সেটা পার্থর দল, জুনায়েদ সাকির দল, অন্যান্য যারা যারা আছে, আগামীতে এ সকল দলের নাম আর নেতা এই দুজন একত্র হয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে পারবেন না। এই শহরে তারা হাঁটতে পারবে না যদি কোনো কারণে গণেশ উল্টে যায়। তাহলে বুঝতে পারেন যে রাজনীতিতে এখন যে ভ্যাকুয়াম রয়েছে, শূন্যতা রয়েছে, সেই শূন্যতাটা আরো কমবে। পদ্মার এক তীরে মানে ভাঙন শুরু হয়েছে, তীর ভেঙে গেছে, আর অন্য তীরে শুধু চর পড়ে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে। তাহলে কি হবে? একটা সময় এটা তিস্তা নদীর মতো ধুধু মানে বালুকা বেলা হয়ে পড়বে। শীতকালে আপনি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সেই রকম বাঁকে বাঁকে চলার মতো অবস্থা তৈরি হবে না। 2 ধার ঢালুতার উঁচুতার পাড়ি। তো এই যে সেখানে গরুর গাড়ি পার হচ্ছে। আমাদের রাজনীতি নিয়ে আগামীতে এরকম কোন কবিতাও রচনা করা যাবে না। পুরোটাই শুধু বালি আর কাদাতে পরিণত হয়ে যাবে। আর সেই বালি এবং কাদার মধ্যে যখন জোয়ার আসবে, রাজনীতির জোয়ার আসবে, এটা রীতিমতো বন্যা তৈরি হয়ে যাবে। এবং সেই বন্যায় রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে বড় বড় যে মাছের আগমন ঘটবে, হাঙ্গুর বলেন, কুমির বলেন, তিমি বলেন, সবগুলো আওয়ামী লীগের হবে। এই কারণ হলো এই রাজনীতির যে এখন বিরান ভূমি চলছে, সেই বিরান ভূমির মধ্যে যে সকল রুই, কাতলা, মৃগেল রয়েছে, তারা পানির অভাবে, অক্সিজেনের অভাবে, খাদ্যের অভাবে একেবারে মরে পচে গলে ফিনিশ হয়ে যাবে। যেভাবে আমাদের এইভাবে নদীগুলো শেষ হয়ে যায়, ভূমিগুলো যেভাবে ঊষর হয়ে পড়ে, যে উর্বর ভূমি কখনো কখনো মরুভূমি হয়ে যায়, ঠিক সেইভাবে আমাদের এই পার্লামেন্ট রাজনীতির এই দুর্ভিক্ষের কবলে পড়ে, রাজনীতির ইরোশনের কবলে পড়ে, রাজনীতির ইমব্যালেন্সড যে অবস্থা, সেই অবস্থার কবলে পড়ে ধীরে ধীরে এটি অনুর্বর হয়ে পড়ছে, ধীরে ধীরে এটি বালুময় হয়ে পড়ছে, ধীরে ধীরে এটি মরুভূমি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এটি শুষ্ক হয়ে যাচ্ছে। ফলে এই অঞ্চলে মানে এই যে একটা বিবর্তন চলছে, এই বিবর্তনের মধ্যে যারা আছে, সেটা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যে জীব বৈচিত্র্য, বেঁচে থাকার যে বৈচিত্র্যটা, সেটা তেমনই হবে যেভাবে সাহারা মরুভূমিতে
জীববৈচিত্র্য থাকে। তো সাহারা মরুভূমিতে যদি কখনো জলের প্রবাহ হয়, কিংবা ধরুন আমাদের হঠাৎ করে যদি উজান থেকে তিস্তার পানি ছেড়ে দেওয়া হয়, শীতকালে আপনি গিয়ে দেখুন পুরো এলাকা ভেসে যাবে। কিছুদিন আগে এভাবে তিস্তার পানি ছেড়ে দিয়ে পুরো এলাকাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো এরকম যদি মানে রাজনীতিতে বন্যা শুরু হয়, ঘূর্ণিঝড় শুরু হয়, সুনামি শুরু হয়, তাহলে ওই সুনামির সাথে ঘূর্ণির সাথে যে সকল রুই, কাতলা, বোয়াল, মৃগেল যা কিছু আসবে, সেগুলো কি আওয়ামী লীগের হবে না বিএনপির হবে? সেগুলো কি আওয়ামী লীগের হবে না জামাতের হবে? কাদের হবে আপনি একটু চিন্তা করেন। কাজেই এই যে রাজনীতির যে নাব্যতা, এটি বহাল রাখতে হবে। রাজনীতির যে জোয়ার, এটিকে স্বাভাবিক রাখতে হবে। রাজনীতির যে ভাটা, এটাকেও স্বাভাবিক রাখতে হবে। এবং রাজনীতির ময়দানে যে বিবর্তন হয়, এখানে যে সকল প্রাণী জীবন ধারণ করেন, বাঁচেন, বেঁচে থাকেন, সেটা আপনি আমি যেই হোক না কেন, তাদেরকে পর্যাপ্ত অক্সিজেন দিতে হবে। কিন্তু আপনি আইসিইউতে রেখে কোন অবস্থাতে রাজনীতি বাঁচিয়ে রাখতে পারবেন না। এখন পার্লামেন্টে আপনি ধরুন এটা শীততাপ নিয়ন্ত্রিত গৃহ, আপনি 2 লাখ টাকা বেতন পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন, খাবার পাচ্ছেন, দাবার পাচ্ছেন, ইচ্ছা মতো স্বাধীনভাবে গালাগালি করার সুযোগ পাচ্ছেন। এবং আপনারা জানেন যে পার্লামেন্টের মধ্যে যে সকল আলাপ আলোচনা হয়, সকল আলাপ আলোচনা কোনো যাকে বলা হয়, সে সকল আলাপ আলোচনার কোনো বিচার হয় না, কোর্টে এগুলো নিয়ে মামলা করা যায় না। তো সেইভাবে আপনি ইচ্ছা মতো বলছেন, বাহাদুরি দেখাচ্ছেন, কিন্তু এটা কাছের ঘরে বসে লম্ফজম্প করা, আইসিইউর মধ্যে বসে কথাবার্তা বলা। কিন্তু যখন আপনি এই পুরো স্বাভাবিক প্রক্রিয়াতে এই শক্তিটাকে আপনি কোন জোয়ারের মোকাবেলা করতে দেবেন, কোন জোয়ারে আসা যে সকল, আপনি দেখেন না যখন জোয়ার আসে কিভাবে মাছগুলো লাফাতে থাকে, তো জোয়ারে যখন নতুন জোয়ারে নতুন পানিতে যখন নতুন মাছগুলো লাফ দেয়, তখন যে কই, মাগুর, শিং যেগুলো কাদার মধ্যে লুকিয়ে ছিল, তারা আর বেরোতে পারে না, কোন অবস্থাতে বেরোতে পারে না। তো এরকম একটি পরিস্থিতি রাজনীতিতে ঘটতে যাচ্ছে। আর সেই রাজনীতির ঘটার মূল কারণটা হলো যে আমাদের এই পার্লামেন্টের আমরা এখনো পর্যন্ত এটার একটি শ্রেণী চরিত্র আমরা তুলে ধরতে পারি না। আমরা যদি অতীতের মতো বলতে পারতাম এটা একটা আমিরামির সরকার, এটি একটি আমিরামির পার্লামেন্ট, এটি একটি গৃহপালিত ভার্সন 3 পার্লামেন্ট, এটি বিনে ভোটের পার্লামেন্ট, এটা রাতের ভোটের পার্লামেন্ট, ইত্যাদি কথাগুলো বলতে পারতাম। কিন্তু এই কথাগুলো আগে যেভাবে আমরা প্রথম দিন থেকে বলেছি, এবং দেখেন প্রতিটি ঘটনারই কিন্তু একটা দুর্ঘটনা আছে। তো এখন যে আমরা একটা দুর্বোধ্য সংসদ পেয়েছি, যে সংসদের শ্রেণীছত্র মানে চরিত্র বোঝা যাচ্ছে না। আমরা বুঝতে পারছি না যে জামাত কি করে এতগুলো আসন পেল, আমরা বুঝতে পারছি না যে এনসিপি কি করে নির্বাচিত হলো, আমরা বুঝতে পারছি না তারেক রহমান হঠাৎ করে কিভাবে চলে এলেন, আমরা বুঝতে পারছি না এত দ্রুত কি করে সরকার গঠিত হলো, মন্ত্রিপরিষদ গঠিত হলো, ক্ষমতা হস্তান্তর হলো। আমরা বুঝতে পারছি না যে এই সংসদের পেছনে সেনাবাহিনীর কতটুকু হাত আছে, সেনাবাহিনীর কতটুকু এখানে সমর্থন আছে, আমেরিকার কতটুকু সমর্থন আছে, ভারতের সাথে সত্যিকার সম্পর্ক কি, চীনের সাথে সম্পর্ক কি। আমরা বুঝতে পারছি না যে সরকারের সঙ্গে বিরোধী দলের কেমন সম্পর্ক, এটি সমঝোতা সম্পর্ক নাকি অ্যাজ ইউজুয়াল নর্মাল সম্পর্ক। আমরা বুঝতে পারছি না এই সরকারের পরবর্তী মাসের টার্গেট কি, তারা কি 5 বছর ক্ষমতা থাকবেন নাকি 25 বছর থাকবেন নাকি 30 বছর থাকবেন। তাদের যে লং টার্ম যে প্ল্যানগুলো, তারা অনেক ভালো ভালো কথা বলছেন, অনেক সুন্দর সুন্দর কাজকর্ম বলছেন, এগুলো সবই আমাদের কাছে মনে হচ্ছে রাজনীতির রঙ্গমঞ্চের খেলা। মানে রঙ্গমঞ্চে যেভাবে বাংলা, বিহার, উড়িষ্যা, নবাব, পালিয়া, তুমি কোথায় আজ, এরকম। কিন্তু সত্যিকার অর্থে যেটাকে ভাইব্রান্ট বলা হয়, এরকম ভাইব্রান্ট দৃশ্য না রচিত হয়ে চলচ্চিত্রের দৃশ্য, নাট্যমঞ্চের দৃশ্য, পুতুল খেলার দৃশ্য রচিত হচ্ছে রাজপথে
এবং সংসদের ভিতরে। আর এই কারণে সংসদ এখনো পর্যন্ত শ্রেণী চরিত্র পায়নি। আর শ্রেণী চরিত্র যখন পেয়ে যায় তখন ব্রিটেনের মতো ঘটনা ঘটে। কে প্রধানমন্ত্রী এলেন, ঋষি সুনাক গেলেন, থেরেসা মে গেলেন, মানে একের পর এক এই ব্রেক্সিটের পর যে ব্রিটেনের পার্লামেন্ট চলল, ক্ষমতায় থাকলো দল, কিন্তু প্রধানমন্ত্রী এবং নেতৃত্ব বারবার পরিবর্তন হয়ে গেল, কিন্তু গণতন্ত্রের কিছুই হলো না। গণতন্ত্রের জায়গায় রয়ে গেল। আর আমাদের দেশে মানে একজন মন্ত্রীর চাকরি যাওয়া, এমপি চাকরি যাওয়া, প্রধানমন্ত্রীর যাকে বলা হয় পতন হওয়া, মানে সেই রাজনৈতিক দলের পতন, পার্লামেন্টের পতন, সবকিছু। এতে করে কি হয়, ইনস্টিটিউশন দাঁড়ায় না। এখন যেভাবে চলছে, অতীতের যে ধারাবাহিকতা, নেতিবাচকের ধারাবাহিকতা, সেটার চূড়ান্ত পর্যায়ে ঘটছে। আর অতীতে যে ইতিবাচক যে সকল পার্লামেন্ট রয়েছে, সেই সকল ইতিবাচক পার্লামেন্টের একটা সিঙ্গেল জিনিস আমি বললাম, আমি আল্লাহ মাফ করুক, আমার এই দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, দুই কান দিয়ে আমি কিছু শুনতে পাচ্ছি না, আমার যে 5টি ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয় দিয়েও আমি বুঝতে পারছি না। হয়তো আমি ভুল থাকি, তবু দেশটা ভালো চলুক। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।